তো এখান থেকে বেরিয়ে যাব। আমার ফাঁসি 3 দিন পর, 3 দিন আগে আমাকে এখানে রাখা হচ্ছে। ফাঁসি দেওয়ার সেই দড়ি এখনো ঝুলছে। যদি আপনাকে 2 দিনের জন্য জেলে ঢোকানো হয় তাহলে কি ক্যারি করতে চাইবেন? মোবাইল ফোনটা নিতেই হতো। এটা এমন একটা জায়গা যে জায়গাটায় ঢুকলে তোমার রক্ত গরম হয়ে যাবে, বা ডেড বডি বলতে পারো, এখানেই শোয়ানো হতো। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল। আজ আমরা চলে এসেছি কলকাতার অন্যতম একটা ঐতিহাসিক জায়গায়, আলিপুর জেল মিউজিয়াম। এই জেলখানাটা ছিল একসময় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের লড়াই আর অজস্র কাহিনীর সাক্ষী। আজ সেই ইতিহাস ঘুরে দেখব তোমাদের সাথে। আলিপুর জেল মিউজিয়ামে যেতে গেলে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে যতীন দাস মেট্রো স্টেশনে নামো, দেন সামনেই হাজরা, ওখান থেকে অটো পেয়ে যাবে। তো চলো দেখি অটো ভাড়া কত বলছে, বা আলিপুর জেল মিউজিয়ামে যেতে গেলে আর কি কি ওয়েতে যেতে হবে সব দেখিয়ে দিচ্ছি। চলো। যতীন দাস মেট্রো স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথে এই মোড়টা পড়বে। এটাই হচ্ছে হাজরা মোড়। হাজরা মোড়ের অপোজিট সাইডে, অ্যাকচুয়ালি আমরা যেখানে আসি তার অপোজিট সাইডে, ওখান থেকে ডান দিকে গেলেই দেখতে পাবে আলিপুর জেল মিউজিয়াম। কিন্তু আলিপুর জেল মিউজিয়াম হেঁটে অনেকটাই, এখান থেকে অপোজিট থেকেই বাস ছাড়ে, অনেকগুলো বাস ছাড়ে। তোমরা এখান থেকে যদি টার্ন নাও ডান দিকে, তাহলে অটো স্ট্যান্ড পাবে, অটো করেও তোমরা যেতে পারো। তো দেখি কোনটা সুবিধা হয়। ইন্দ্র মুভ। এটাই বাস স্টপেজ। এখান থেকেই বাসে করে আমরা আলিপুর জেল মিউজিয়াম যেতে পারি। যদি বাসে করে না যেতে চাও তাহলে সামনেই অটো স্ট্যান্ড আছে। তো চলো সামনে অটো স্ট্যান্ডটা কত দূরে আছে দেখাচ্ছি। হাজরার মোড় থেকে 1 মিনিটের ডিস্টেন্সে এই অটো স্ট্যান্ড। এবার এখান থেকেই অটো জেনারেলি পাওয়া যায় যতটা জানি। তো চলো আলিপুর জেল মিউজিয়াম অব্দি এখান থেকে অটো পাওয়া যায় কিনা দেখে নি। বলছি যে আলিপুর জেল মিউজিয়াম কোনটা যাবে? এটা না? আচ্ছা, তো এই ফুটের অটোগুলো বলছে যাবে। কি বলছে আলিপুর জেল মিউজিয়াম কোনটা যাবে? দুজন। কত ভাড়া কত? 10 টাকা। তো আলিপুর জেল মিউজিয়াম যেতে গেলে তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে, মাত্র 10 টাকা ভাড়া। যদি অটো করে বা এই মেট্রো করে যদি না আসতে চাও, অন্য ওয়েতেও আসতে পারবে। শিয়ালদা থেকে অনেক অনেক বাস যায়, 212 বাস যায়, তো এরকম অনেক বাস আসে হাজরা মোড় অবধি। হাজরা থেকে কিন্তু তোমাদের অটো করেও যেতে পারো বা হেঁটে যেতে পারো। হেঁটে গেলে 10 মিনিট হাঁটতে হবে। যারা হাঁটতে ভালোবাসো তারা হাজরা মোড় থেকে হেঁটে দিব্যি চলে যেতে পারবে।
তো চলো ঢুকে পড়ি আলিপুর জেলের রহস্যময় জগতে। কাউন্টার, এটা কাউন্টার। তো ঢুকেই এখানে ডান দিকে টিকিট কাউন্টার। ম্যাম দুটো টিকিট, দুটো টিকিট। হ্যাঁ, গেট থেকে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার। ঢোকার প্রবেশ মূল্য তোমাদের 30 টাকা করে লাগবে। অ্যাকচুয়ালি 30 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, পার হেড 30 টাকা। তো ঢোকার সময় এনারা দাঁড়িয়ে থাকবেন, ব্যাগ কিন্তু জমা রাখতে হবে। আর এনাদের ব্যবহারটা যেটা দেখলাম সত্যি অতুলনীয়। তোমরা সাথে সাথে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে এনাদের ভালো ব্যবহারটাও পাবে। তো আমরা এখান থেকে গেট থেকে সোজা ঢুকে যাব। উফ, অ্যাকচুয়ালি এই ভিতরটা অনবদ্য লাগছে। সিরিয়াসলি ভিতরটা ঢুকেই একটা গা কাটা দেওয়া ব্যাপার। অ্যাকচুয়ালি একটা নিরিবিলি পরিবেশ এবং সাইড দিয়ে গান চলছে, আমাদের দেশ মাতৃকার গান চলছে, বিপ্লবী গান চলছে। এটা একটা আলাদা ফিলিংস বস। এখানে কিন্তু 100 টাকা দিয়ে একটা শো হয়, যেটা 6:30 দিয়ে শুরু হয়। তো ওটা যদি সম্ভব হয়, সেই শোটাও আমাদের দেখার ইচ্ছা আছে। ঢুকেই ডান দিকে জওহরলাল নেহেরুজির একটা সৌধ করা আছে, এটাও একটা আলাদা রিফ্লেক্ট করছে এই জায়গাটাকে। এখানে সবকিছু দেওয়াই আছে, কোন দিকে তোমরা কি পাবে। ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শনী কক্ষ আছে, সুভেনির ও কফি শপ এটাও পাবে, লাইট অ্যান্ড শো হাউস, ফুড জোন, পানীয় জল, শৌচালয় সবই এখান দিয়ে তুমি পেয়ে যাবে অ্যাকচুয়ালি। আর এখানে অ্যারোর যে সিম্বলটা আছে, অ্যারো সিম্বল ওয়াইজ গেলে তোমরা সেই ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। আমরা এখন যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until ভেতরে ঢুকেই এখানে কিন্তু যে সাইনবোর্ডগুলো আছে, সেই সাইনবোর্ড দেখেও তোমরা বুঝতে পারবে যে ঠিক যাচ্ছ কিনা। এখানে ফাঁসির মঞ্চ বা গ্যালোজ, এটা হচ্ছে এইদিকেই অ্যারো সাইন করা আছে। আমরা এখানে প্রথম শুরু করব ফাঁসির মঞ্চ দিয়েই। এটাই হচ্ছে ফাঁসির মঞ্চটা অ্যাকচুয়ালি। আলিপুর জেল মিউজিয়ামের এটা এমন একটা জায়গা, যে জায়গাটায় ঢুকলে তোমার রক্ত গরম হয়ে যাবে। এই জায়গাটায় ঢুকলে একদিকে তোমার খুব কষ্ট হবে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যেখানে ফাঁসি দেওয়া হতো এই জায়গাটা, এটাই ফাঁসির মঞ্চ অ্যাকচুয়ালি। আর এই জায়গাটা ঢুকলে তোমার গর্ববোধও হবে যে একসময় এনারাই, এই স্বাধীনতা সংগ্রামীরাই আমাদের দেশ স্বাধীন করার জন্য কত বলিদান দিয়েছেন অ্যাকচুয়ালি। সত্যি এই জায়গাটা খুব কষ্টের একদিকে, একদিকে খুব গর্বেরও। তো এখানেই কিন্তু ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দেওয়ার সেই দড়ি এখনো ঝুলছে, গায়ে কাটা দেওয়া একটা অনুভূতি। আর এই শ্যুটটা করছি তার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে, একবার বিদায় দে মা ঘুরে আসি। এইটা কিন্তু অনবদ্য একটা ফিল দিচ্ছে এই জায়গাটাকে।
তালিকা এখানে দেওয়াই হয়েছে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদরঞ্জন চৌধুরী, অনন্তহরি মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, এনাদের মতন বিপ্লবীরা এখানে শহীদ হয়েছিলেন বা এনাদের ফাঁসি এখানে দেওয়া হয়েছে। 2025-এ দাঁড়িয়ে এই তালিকাটা দেখলে ওনাদের প্রতি একটা আলাদা সহানুভূতি বলতে পারো বা গর্ববোধ হয় যে এই দেশেই আমরা জন্মেছি, এই দেশে বাস করছি। এখানে অনেকগুলো তোমরা স্ট্রাকচার দেখতে পারবে বা ফটো ফ্রেম দেখতে পারবে, সেখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে। তোমরা ডিটেলসে চাইলে এখানে এসে এগুলো পড়তে পারবে, অনেক কিছু জানতে পারবে। আমাদের বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো এই মঞ্চে, কিন্তু ফাঁসি দেওয়ার পর এটা পোস্টমর্টেম রুম। যাদের ফাঁসি দেওয়া হতো সেই সমস্ত বিপ্লবীদের এখানে পোস্টমর্টেম করা হতো, এখানে শোয়ানো হতো এবং পাশে একটা বেসিন আছে, পাশে বেসিনটা রাখা, নানা রকম জিনিস ধোয়া ওয়াশ করার জন্য এই ব্যাপারটা রাখা হয়েছে। কিন্তু এইখানটায় ওনাদের শোয়ানো হতো মৃত অবস্থায় বা ডেড বডি বলতে পারো। এই ঘরটায় ঢুকে একটা আলাদা অনুভূতি হচ্ছে আর কষ্টও লাগছে। ভাবো, আমাদের যারা বিপ্লবী ছিলেন তাদের ফাঁসি দেওয়া হতো, তারা মারা যেতেন, এখানে শোয়ানো হতো। যখন এই লাইটটা জ্বলতো, আমি ইন্দ্রকে বলবো লাইটটা দেখাতে, এই লাইটটা যখন জ্বলতো এই ঘরটা একটা অদ্ভুত চেহারা নিত, একটা মায়াবী চেহারা নিত। এই জায়গাটায় দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে সেই গানটার ভাইবসটা নিতে নিতে সত্যি খুব খারাপ লাগছে যে যে জায়গাটা আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছিলেন, আজকের সেই জায়গাটায় তাদেরই পোস্টমর্টেম রুমে দাঁড়িয়ে আছি। এটা সত্যি খুব আবেগের। তো এখান থেকে বেরিয়ে যাব। এটা এটা হচ্ছে কন্ডেমনেশন রুম। এখানে কি হতো দেখছি। কয়েদিরা থাকতো। এক্সকিউজ মি, বলছি এই জায়গাটা কি হতো? এটা হচ্ছে যাদের ফাঁসি হতো তাদের 3 দিন আগে এখানটা নিয়ে এসে রাখতো। ও দেখো দীনেশ গুপ্তের একটা ফটো আছে, ছবি মূর্তি। আচ্ছা 3 দিন পর শেষ ইচ্ছাটা কি আছে, তো আচ্ছা। কেউ গান গাইতে, কেউ কবিতা পড়তে, আচ্ছা কেউ পড়াশোনা করতে। আচ্ছা। ওর পরে নিয়ে এসে ফাঁসি দিত। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে বা ফাঁসি দেওয়ার আগে এখানে 3 দিনের জন্য রাখা হতো কয়েদিদের বা আমাদের বিপ্লবীদের। আর এখানে কিন্তু ওনারা এই 3 দিন ধরে নিজের ইচ্ছা মতো যা খুশি করতে পারতেন, মানে বই পড়া থেকে শুরু করে নিজের যেগুলো শখ ছিল সেগুলো এই 3 দিন ধরে মেটাতে পারতেন। এটাই হচ্ছে দীনেশ গুপ্ত, দীনেশ গুপ্তের কক্ষ বা দীনেশ গুপ্তর কুঠুরি বলতে পারো, এটাই ছিল। এখনও সেই জায়গাটায় দীনেশ গুপ্ত খুব গর্বের সাথে দাঁড়িয়ে আছেন। এটাই দীনেশ গুপ্তর কুঠুরি। উনি এখানে কিন্তু 1911 সাল থেকে 1931 সাল অবধি এই জেলেই ছিলেন। তিনি তার সেল থেকে 1911 থেকে 1931 সাল অবধি আত্মীয় বা পরিজনদের 92টি চিঠি লিখেছিলেন। তো সত্যি এগুলো দেখলে গায়ে কাঁটা দিচ্ছে।
ভাবো আমার ফাঁসি আর 3 দিন পর, আমি জানি 3 দিন আগে আমাকে এখানে রাখা হচ্ছে। আমি আমার যাবতীয় যেগুলো শখ আছে সেগুলো আমি এখানে মেটাতে পারবো। খুব বেশি শখ করা যাবে না, যেরকম বই পড়া বা কোনো ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা, সেগুলো এখানে মেটাতে পারবো। তাও সেই তখনকার দিনে ইংরেজরা সেটাও করতো কিনা সন্দেহ আছে। কিন্তু 3 দিন পর আমার মৃত্যু আমি জানি, সেই অবস্থায় এই ঘরে আমি 3 দিন আবদ্ধ আছি। সেই সিচুয়েশনটা কেমন সিচুয়েশন হতে পারে সেটা জাস্ট একবার ফিল করো। বীর সংগ্রামী বা বিপ্লবীরা যারা ছিলেন এই সিচুয়েশনটা ফেস করেছেন, তারপর দেশের জন্য শহীদ হয়েছেন। এটা ভাবলেই সত্যি কাটা দেয়। আর এই জায়গাটাই আমরা বসে আছি এখন। দুটো কয়েদি একসঙ্গে থাকতে পারতো, বা দুটো বিপ্লবী বলতে পারো একসঙ্গে থাকতে পারতো, আর এটাই তাদের রুম ছিল। তো একটা অনবদ্য ফিলিংস। আর ভাবো এই গেটটা বন্ধ করে দিয়ে চলে যেতেন জেলার। সেই সময়কার যিনি জেলার ছিলেন তিনি এই গেটটা এরকম বন্ধ করে দিয়ে চলে যেতেন, 3 দিন আমাকে থাকতে হবে, 3 দিন পর আমার ফাঁসি। তো এটা একটা কিন্তু সত্যি এটা একটা আলাদা অনুভূতি। তারপর এই গেটটা খোলা হতো, আওয়াজটা ঠিক এরকমই হতো। যখন কমপ্লিট হয়ে গেল 3 দিন, দেন এই গেটটা খুলে দেওয়া হতো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য। এক্সকিউজ মি, একটু ইন্টারাপ্ট করছি। বলছি যে এখানে এসে কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে এসে? অন্যরকম লাগছে, ভালো লাগছে। মানে বাইরে তো জগৎটা একটা অন্যরকম, এখানে একদম অন্যরকম। আর আমরা দেখিও নি, এরকম এক্সপিরিয়েন্স নেই। 2 দিনের জন্য যদি আপনাকে জেলে ঢোকানো হয় তাহলে কি জিনিস ক্যারি করতেন আপনি? তার জন্য জানতে হবে, মোবাইল ফোনটা নিতেই হতো। হ্যাঁ, তাহলে এখন তো মোবাইল ফোনই দরকার, মোবাইল ফোনই আনবো তাহলে, যদি ফানি ওয়েতে হয়। আপনাকে যে জেলের কুঠুরিতে ঢোকানো হবে সেখানে কি এসি প্রেফার করবেন না মোবাইল ফোন? মোবাইল ফোন। তুমি? এসি বা মোবাইল ফোন, এই দুটো মানে এই দুটোর মধ্যে যে কোনো necessary নয়, যেরকম নেসেসারি জিনিস যেগুলো দুটো daily অপশন life এ যদি দেওয়া দরকার, হয় তাহলে এসি। কারণ মোবাইল ফোন আজকেই আমি আনতে ভুলে গেছি, অফিসে সারাদিন মোবাইল ফোন ছাড়াই রয়েছি। এসিটা দরকার, প্রচন্ড গরম। যাই হোক, থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ। সারা অ্যাটমসফিয়ার জুড়ে একটা সিরিয়াস টাইপের ব্যাপার বা মনের আবেগ নিয়ে একটা ব্যাপার, যেটা পুরো অ্যাটমসফিয়ার জুড়ে আছে এই জেলের মধ্যে। কিন্তু আমরা কিন্তু 2-3টে ফানি কোয়েশ্চেন করব এত সিরিয়াস এই ভাইবসটাকে কাটানোর জন্য। এরকম যেতে যেতেই তোমাদের এক্সপ্লোর করে দেখাবো জায়গাটা, আর তার সাথে থাকবে এরকম টাইপের ফানি রিভিউজও। ফাঁসির মঞ্চের অপোজিট সাইডেই এই নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন কক্ষ এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ। তো এইখানেই, এই কক্ষেই, এখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাসের মতন বড় বড় বিখ্যাত মানুষজন ছিলেন। ঢোকেই প্রথম কক্ষটা হচ্ছে এটাই। এই কুঠুরিতে ছিলেন আমাদের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডাক্তার বিধানচন্দ্র রায়। আর এখানে লাইটিংয়ের ব্যবস্থাটা এমনভাবে করা আছে, সত্যি একটা আলাদা ফিল হচ্ছে। আর ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন হচ্ছে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত। এটাই ওনার কক্ষ। আর এই কুঠুরিগুলোর অপোজিটেই, পুরো অপোজিটেই
এরকম একটা গার্ডেনিং করা আছে। এখন তো করা আছে, জানি না তখন এই সিস্টেমটা বা এই গার্ডেন এরকম উদ্যান ছিল কিনা, মেবি থাকতে পারে, তখনও হয়তো ছিল এটা। এখানে একটা সিঁড়ি আছে, এটা কিসের জন্য ঠিক বুঝতে পারছি না। চলো ওপরে উঠে দেখা যাক যে এটা কিসের জন্য করা হয়েছে। ওপরে উঠেও কিন্তু এটা ফার্স্ট ফ্লোরের সেল। আর এবার যে সেলটায় যেতে চলেছি সেই সেলটা কিন্তু আমাদের সবার প্রিয় বা বিখ্যাত নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল। আর নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। আর এই সেলটা যেটা ছিল সেটা চিত্তরঞ্জন দাসের জন্য বরাদ্দ। অ্যাকচুয়ালি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন চিত্তরঞ্জন দাস। এবার যে সেলটায় চলে যাব যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল। তো যতীন্দ্রমোহন সেনগুপ্ত তিনি ছিলেন এই কারাকক্ষে এপ্রিল 1930 এবং 22শে অক্টোবর 1932 হইতে 5ই জুন 1933। আর সব থেকে বড় ব্যাপার হলো ওনার যে স্তম্ভটা বা ওনার যে স্মৃতিসৌধটা করা আছে সেটা কিন্তু দেখে মনে হচ্ছে জীবন্ত। আর এই ফার্স্ট ফ্লোর থেকে এই জেলের নিচটা দেখতে এরকমই লাগে বা এরকমই লাগতো। আমরা এখন 2025-এ দাঁড়িয়ে স্বাধীনভাবে যেখানে খুশি যেতে পারছি, যা খুশি করতে পারছি বা নিজের প্যাশন ফলো করে তোমাদের জন্য ইউটিউবের ভিডিও করতে পারছি। কিন্তু একটা সময় এই স্বাধীনতাটা ছিল না। ইংরেজদের অকথ্য অত্যাচারে আমাদের প্রাণ যখন অতিষ্ঠ হয়ে উঠেছিল তখন এই সমস্ত বিপ্লবীরা তাদের নিজেদের আত্মত্যাগ করে আমাদের দেশকে স্বাধীন করেছেন। আর এই সেই জেলগুলো বা কুঠুরিগুলো তার নিদর্শন হিসাবে এখনও বর্তমান। তো চলো এই কুঠুরিগুলো দেখিয়ে দিলাম, দেন আরও কি কি জায়গা আছে এক্সপ্লোর করার সেটা তোমাদের সাথে করব। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই আস্তে আস্তে। নিচে যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, এখানে দেখো বাতাবি লেবু গাছ। তখনকার দিনে ছিল কি না জানা নেই, তবে এখন এই বাতাবি লেবু গাছ থেকে অনেক বড় বড় বাতাবি লেবু হয়েছে।
তখনও হয়তো ছিল আমাদের দেশের বাতাবি লেবু। এটা আদৌ তখন কাদের পেটে যেত, বিপ্লবীদের পেটে নাকি ইংরেজদের পেটে, সেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু এই বাতাবি লেবুগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে দেখছি। তো জায়গাটা এখন কিন্তু খুব ভালো নীরব একটা পরিবেশ এবং আলাদা একটা বিপ্লবী গন্ধ বয়ে বেড়াচ্ছে আকাশে বাতাসে। এই কক্ষগুলো এখানে তোমাদের দেখিয়ে দিলাম, কোন কারাগার কক্ষে বা কোন কুঠুরিতে আমাদের কোন কোন বিপ্লবীরা ছিলেন সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, আর সামনে কোথায় কি আছে সেটা চলো এক্সপ্লোর করি। এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেই ওয়াইজ গেলে আমরা অনেক কিছু দেখতে পারবো। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, পাঠ ভবন। পাঠ ভবন একতলা এবং দুতলা দুটো মিলিয়ে পাঠ ভবনের ব্যবস্থা করেছেন। আমরা এখন চলে যাব ফ্রন্ট যে হোর্ডিংটা আছে, ইনফরমেশন হোর্ডিং যেটাকে বলা হয়, তো সেখানে কোথায় কি যাওয়া যায় চলো দেখে নেওয়া যাক। ফ্রন্ট অফ সোমনাথ, FRONT, ফ্রন্ট অফ সোমনাথ, SOMNATH। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে বা ইংরেজদের অকথ্য অত্যাচারে অসুস্থ হয়ে গিয়ে বন্দিশালায় মৃত্যুবরণ করেছিলেন বা ফাঁসির মঞ্চে যারা মৃত্যুবরণ করেছিলেন, তাদের উদ্দেশ্যে এখানে একটা স্মৃতিস্তম্ভ করে দেওয়া হয়েছে। তো এটা সত্যি খুব দুর্দান্ত একটা ব্যাপার, যেটা আমাদের কাছে এখন খুব দুঃখেরও এবং খুব গর্বেরও যে এনাদের মতন বিপ্লবীরা এখানে শহীদ হয়েছিলেন ওনাদের ইংরেজদের অকথ্য অত্যাচারে। শহীদ দীনেশ গুপ্ত, শহীদ রামকৃষ্ণ বিশ্বাস, শহীদ দীনেশ মজুমদার, এরকম অনেকেই আছেন। এটাই হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ, আর আমাদের বিপ্লবী যারা ছিলেন তাদের ইতিহাস। অবশ্যই তোমরা এসো, একটা বৈপ্লবিক একটা অ্যাটমসফিয়ার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বা অ্যাটমসফিয়ার বাতাসে বয়ে বেড়াচ্ছে, সেটা ফিল করতে পারবে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তখনকার দিনের ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ইন্ডাস্ট্রি, আরে বাস, এটা বোমা যেগুলো আমাদের বিপ্লবীরা ইউজ করতেন। দেশের জন্য যদি কিছু হয় তাহলে আমরাও কিন্তু এক একজন বিপ্লবীদের মতন জ্বলে উঠবো। দারুণ একটা ভাইব, ঘরটায় একটা আলাদা গন্ধ, বিপ্লবীদের ইউজ করা একটা বস্ত্র বলতে পারো। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো এরিয়াটা দেখতেন ইংরেজরা,